নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সোমবার সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ জানিয়েছে যে মেডিকেলে ভর্তিতে যে অনিয়মের অভিযোগে মামলা হয়েছে সেই মামলার শুনানি আর কলকাতা হাইকোর্টের কোনো বেঞ্চে হবে না, সুপ্রিম কোর্টে হবে। 3 সপ্তাহ পরে আবার শুনানি হবে, সেখানে সব পক্ষকে হলফনামা দিতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে নজিরবিহীন বিবাদের ঘটনা সামনে এসেছিল এবং যেটা রায়ে উল্লেখ করেছিলেন জাস্টিস গাঙ্গুলি, সেই বিষয়ে সুপ্রিম কোর্টে কিন্তু এখনো কোনো ফয়সলা হয়নি। 3 সপ্তাহ পরে আবার শুনানি হবে। আপাতত বিষয়টার একটা কি বলবো স্থিতাবস্থা বজায় রইলই বলা চলে। কলকাতা হাইকোর্টের গরিমার কথা ভেবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে উপনীত হতে চাইছে না বলেই মনে করা হচ্ছে। এবার আসি পাটলিপুত্র নাটকের ব্যাপারে। নীতিশ কুমার নবমবার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে, রেকর্ড করতে চলেছেন। কিন্তু আরজেডি নীতিশকে সেভাবে ব্যক্তিগত আক্রমণ না করে সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেছে। লালু প্রসাদ মুখে কুলু পেটেছেন। আসলে একটা অন্য খেলা আছে। সদ্য অপসারিত জেডিইউর নেতা, যিনি আগে সভাপতি ছিলেন, সর্বভারতীয় সভাপতি, লাল্লান সিং এর অনুগামী বিধায়করা ইস্তফা দিতে পারেন বলে পাটলিপুত্রে গুঞ্জন। তাদের বিধানসভার স্ট্রেংথ কমে যাবে। তার ফলে কংগ্রেস, আরজেডি এবং বামপন্থীদের সম্মিলিত শক্তিতে নীতিশকে বেকায়দায় ফেলা যাবে, এরকম একটা শোনা যাচ্ছে। এবং পাল্টা কাউন্টারে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে নীতিশ কুমারের দল। এবার আসি বাংলায়। আমার শিরোনাম হচ্ছে বাংলাতে গেরুয়া সুনামি হতে পারে। অনেকে আমাকে বলতেই পারেন যে আপনি নরেন্দ্র মোদীর প্রোপাগান্ডা করছেন। সে আপনাদের যা খুশি বলতে পারেন, তাতে আমার কিছু এসে যায় না। আমার মনে হয় যে বাংলায় গেরুয়া সুনামি হবে। তার কিছু নির্দিষ্ট কারণ আছে, যদিও সেটা আমার ব্যাখ্যা। আপনারা সহমত হতে পারেন, নাও সহমত হতে পারেন। দেখুন, একটা জিনিস এখন মোটের উপর পরিষ্কার হয়ে গেছে যে তৃতীয়বারের জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন হতে চলেছে। রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ, সেই আবেগের বিস্ফোরণে উত্তর ভারত, পশ্চিম ভারতে গেরুয়া সুনামি হবে। কিন্তু গেরুয়া সুনামি কি শুধু উত্তর ভারতেই সীমাবদ্ধ থাকবে? পূর্ব ভারত, তারপরে উত্তর পূর্ব ভারত, বিন্ধ্য পর্বতের দক্ষিণে কি সেই গেরুয়া সুনামির প্রভাব পড়বে না বা লহরের প্রভাব পড়বে না? দেখুন, বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটকে বিজেপি অনেকদিন ধরেই শক্তিশালী। 2019-এর লোকসভা নির্বাচনে 28টার মধ্যে 26টা আসন পেয়েছিল, 51% ভোট পেয়েছিল। যদিও বিজেপির কোর ভোট হচ্ছে ওখানে 36%। 2023-এর বিধানসভা নির্বাচনও 36% ভোট পেয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনে পেয়েছিল 51% ভোট। ওই 15% ভোট হচ্ছে মোদি ভোট। তাহলে নরেন্দ্র মোদী যদি রামার্থপুরম থেকে নির্বাচনে লড়েন তামিলনাড়ুর, তার একটা প্রভাব পড়বে বিন্ধ্য পর্বতের দক্ষিণে, তামিলনাড়ুতে, আন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানায়। এবং খ্রিস্টান ভোটের কিছু অংশ যদি কংগ্রেসের ঘর থেকে বার করে বিজেপি নিজের ঘরে আনতে পারে কেরালায়, তাহলে কংগ্রেস ওখানে বিপাকে পড়বে। তাহলে এই অঙ্ক চলছে। আর নীতিশ কুমারের এনডিএতে ফিরে আসা, 2019-এ এনডিএ বিহারে 40টার মধ্যে 39টা আসন দখল করেছিল, সেই রকম সুনামি হওয়ার সম্ভাবনা আছে। এবার আসুন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে 2019-এ বিজেপি 18টা লোকসভার আসন পায়।
2021-এ 54% হিন্দু ভোট এবং মোট ভোটের 38% পায়। 2019-এ বিজেপির যে সংগঠন ছিল 2024-এ সেই সংগঠন অনেক মজবুত 2019-এর তুলনায়, যদিও তৃণমূলের তুলনায় সংগঠন দুর্বল, অস্বীকার করার জায়গা নেই। বিজেপির রাজ্য নেতারা যতই দাবি করুন না কেন সব বুথে তারা লোক বসাতে পারবেন, আমার মনে হয় সেটা আকাশ কুসুম কল্পনা। এখন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তরবঙ্গের অনেকগুলো জেলা, উত্তর 24 পরগনা, জঙ্গলমহল, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় সংগঠন আগের থেকে অনেক বেশি মজবুত হয়েছে, কিন্তু তৃণমূলের সঙ্গে সাংগঠনিক দক্ষতায় বিজেপি এ রাজ্যে পেরে উঠবে না। কিন্তু সেটা কোনো অন্তরায় হবে না। যে ভোটাররা বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছিল, শুধুমাত্র মমতা ব্যানার্জির বিকল্প হিসাবে বিজেপি কাউকে তুলে ধরতে পারেনি, এবং বাংলা তার মেয়েকে চায়, বিজেপি আর্যাবর্তের সংস্কৃতি চাপিয়ে দেবে, বামপন্থীদের একটা অংশের ক্যাম্পেইন নো ভোট টু বিজেপি, সবকিছুর সম্মিলিত একটা প্রভাব ইভিএমে পড়েছিল। মনে রাখুন, তখনও নিয়োগ দুর্নীতির অভিঘাত বঙ্গের জনজীবনে সেভাবে পড়েনি। পার্থ, বালু, মানিক, কেষ্ট, জীবনকৃষ্ণ, শিক্ষা দপ্তরের প্রাক্তন অনেক কর্তা জেলে চায়নি। আর 2024-এর যখন ভোট হবে, সেটা হবে নেতৃত্বের প্রশ্নে গণভোট। মোদির বিকল্পকে, ইন্ডিজোটের পিণ্ডি চটকে গেছে। স্থায়ী সরকার, দক্ষ প্রধানমন্ত্রী দেশের মানুষ চায়, এবং সেই স্থায়ী সরকার দিতে পারে বিজেপি। তাই যারা 2021-এ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন ওই বাংলা নিজের মেয়েকে চায় স্থায়ী সরকারের প্রশ্নে, তারা কিন্তু সেই ভোটারদের একটা বড় অংশ কিন্তু শিফট করবে বিজেপির থেকে লোকসভায়। কারণ লোকসভা নির্বাচনের অঙ্ক আলাদা, বিধানসভা নির্বাচনের অঙ্ক আলাদা। উড়িষ্যাতে বিধানসভা নির্বাচনে নবীন বাবুর বিকল্প মুখ বিজেপি তৈরি করতে পারেনি, তাই বিধানসভায় বিজেপি স্বচ্ছন্দে যেতে, কিন্তু লোকসভায় তুল্যমূল্য লড়াইয়ে পরিণত হয়। এটা বাস্তব, পশ্চিমবঙ্গেও সেটা বাস্তব। যারা বলছেন না মানুষ ভাতায় ভুলে থাকে তাই নিয়োগ দুর্নীতির অভিঘাত তাদের পড়বে না, ভুল ভাবছেন। পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মানুষই ভাতা পান, নানাবিধ সামাজিক কর্মসূচি, সরকারি কর্মসূচি আছে, কল্যাণমুখী রাষ্ট্রভাবনা, এগুলো খুব বাস্তব। আমি তেলেঙ্গানার উদাহরণটা বারবার করে দিই। কেসিআর জনমুখী কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে 1% কম করেনি, কিন্তু পরিবারবাদ এবং দুর্নীতির অভিযোগে বিদ্ধ কেসিআর তেলেঙ্গানা রাজ্য গঠনের পিছনে যার ভূমিকা, 10 বছরের মাথায় তাকে কিন্তু গদিচ্যুত হতে হয়েছে। তাই সামাজিক কর্মসূচি সব সরকার চালু করে, একটা বেনিফিশিয়ারি ক্লাস তৈরি হয় ঠিকই, কিন্তু দুর্নীতির অভিঘাত বঙ্গজীবনে পড়বে না এটা ভাবার কোনো কারণ নেই। 2, তৃণমূলের কাছ থেকে সংখ্যালঘু সমর্থন দূরে সরে গেছে অনেকটা, পুরোটা নয়, এবং সেটা ইঙ্গিত আমরা সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল থেকেই পেয়েছি, এবং পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর 24 পরগনা, নদিয়ার একটা অংশে ত্রিস্তর পঞ্চায়েতের নিচের স্তরে ভালো লড়াই দিয়েছে বিরোধীরা। অনুপ্রাণিত গৃহপালিত কমিশনার, কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ব্যারাকবন্দি করে রাখা, এত ডিফিকাল্টির সত্ত্বেও কিন্তু তারা কাজটা করেছেন, মানুষ ভোটটা দিয়েছেন। সাগরদিঘির ভোটাররা তারা জানতেন তারা যদি বাই ইলেকশনে শাসক দলকে সমর্থন না করেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে পারে, হয়েও ছিল, কিন্তু সেই ঝুঁকি নিয়ে তারা ভোটটা কিন্তু দিয়েছিলেন। বায়রন বিশ্বাস তৃণমূলে চলে যাওয়ার মানে এই নয় যে মুসলমান ভাই বোনদের একটা বড় অংশের সমর্থন বায়রন বিশ্বাসের সঙ্গে তৃণমূলে চলে গেল। 21-এ 100টা সংখ্যালঘু ভোটের মধ্যে 91টা তৃণমূল পেয়েছিল, কিন্তু সেই ছবি আর নেই। বাম, কংগ্রেস, আইএসএফ এর সমঝোতা যদি হয় তাহলে সেটা
মুসলমান ভাই বোনদের কাছে একটা বিকল্প জোট হিসাবে আত্মপ্রকাশ করবে। দেখুন, কংগ্রেসের শীর্ষ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুণকীর্তন করছেন তাতে রাজ্য কংগ্রেসের নেতারা যার পর নাই বিরক্ত বোধ করছেন। রুটলেস ওয়ান্ডার জয়রাম রমেশ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের স্তম্ভ বলছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে নীতিশ কুমার দলত্যাগ করার পর কংগ্রেস নেতৃত্বের একটা বড় অংশ চাইছেন যে কোনো শর্তে মমতার সঙ্গে সমঝোতা করতে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে যা খবর, রাহুল গান্ধী তৃণমূলের সঙ্গে সমঝোতায় রাজি নন। সোনিয়া গান্ধী রাহুলকে বোঝাচ্ছেন যে মমতার দাবি মেনে নেওয়া উচিত, দুটোই সই, কিন্তু রাহুল অনেক বেশি অ্যাডামেন্ট তৃণমূল সম্পর্কে, কারণ তিনি মনে করেন তৃণমূলের বৃদ্ধি মানে কংগ্রেসের ক্ষয়। অতীতের উদাহরণ দিলেই দেখা যায় 2009-2011 কংগ্রেসের সমর্থন নিশ্চিত করেছিল তৃণমূল, কিন্তু সমর্থন পেয়ে পরবর্তীকালে কংগ্রেসের পিঠে রাজনৈতিক ছুরিটা মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কিন্তু তলানিতে। অনেকে তাকে বলেন ইন্ডি জোটের ট্রোজান হর্স। তাই সোনিয়া গান্ধীর ডাকেই সম্ভবত রাহুল পশ্চিমবঙ্গে যাত্রা প্রবেশ করার পর দুদিনের জন্য হঠাৎ করে দিল্লি চলে গিয়েছিলেন। তারপরে দেখুন কংগ্রেসের বিভিন্ন নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশস্তি সূচক মন্তব্য করছেন। জয়রাম রমেশ তো প্রায় কেঁদে ফেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি 5-10 মিনিটের জন্য পদযাত্রায় হাঁটেন। মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও নতুন করে কোনো অশান্তি হয়নি, যথেষ্ট পুলিশ নিরাপত্তা ছিল। রাহুল গান্ধীর পদযাত্রা রোড শোতে প্রত্যাশা ছাড়িয়ে ভিড় হয়েছে, এটা তো কংগ্রেসীরা শ্লাঘাবোধ করতে পারেন। এটা কতটা রাহুল গান্ধীকে চোখের সামনে দেখার তাগিদ, কতটা বা রাজনৈতিক সচেতন জনতা, এটা $1,000,000 প্রশ্ন। কিন্তু যে ভিড়টা হয়েছে সেটা কংগ্রেস নেতৃত্ব কিন্তু সেটাতে একটু আশ্বস্ত বোধ করতে পারেন। বাম ইতিমধ্যেই যোগ দিয়েছেন। এখন দেখুন, কংগ্রেসকে তো পরিষ্কার করতে হবে। জয়রাম রমেশ আত্মসমর্পণ করতে রাজি, রাহুল গান্ধী স্পিকটি নট, অজিত চৌধুরী তৃণমূল বিরোধী বিবৃতির কোনো ঘাটতি নেই। এ রাজ্যের 99.99% কংগ্রেস নেতাকর্মী তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা চায় না। বামেদের সঙ্গে বিষয়টা ঝুলে রয়েছে। দেখুন 2011 তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট বামেরা ক্ষমতাচ্যুত, 2016 কংগ্রেস বামেদের জোট, 2019 জোট ভেঙে গেল লোকসভায়। যদিও বহরমপুর এবং মালদার একটা আসনে বামপন্থীরা প্রার্থী না দেয় অধীরবাবু ডালু জিততে পেরেছিলেন। 2021 জোট হলো, শূন্য পেল দুটো দল। আবার 2024 নির্বাচনের আগে এই জোট খেলা ধোঁয়াশা হচ্ছে। যৌথ আন্দোলন নেই, যৌথ কর্মসূচি নেই, কংগ্রেস কাদের সঙ্গে যাবে সেটা নিয়ে দড়ি টানাটানি করছেন বামপন্থীরা। তৃণমূলের একটা অংশও আছেন যারা কংগ্রেসকে চান, ববি হাকিমের মতো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা, যারা মনে করেন যে কংগ্রেস পাশে থাকলে মুসলমানরা অনেক বেশি আশ্বস্ত বোধ করবেন এবং তৃণমূলকে ভোটটা তারা দেবেন। এইরকম একটা পরিস্থিতি। তাহলে এতে এই রকমের একটা ফ্লুইড সিচুয়েশন হলে তৃণমূল বিরোধী ভোটাররা কোথায় ভোটটা দেবেন? কংগ্রেসকে বুঝতে পারছেন না, কখনো তৃণমূলে চলে যাবে, সঙ্গে যাবে, কখনো বামেদের সঙ্গে যাবে। বাম নেতারাও কংগ্রেস সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করছেন না। এই যে জ্যোতিবাবুর নামাঙ্কিত ইনস্টিটিউটের শিলান্যাস অনুষ্ঠানে নীতিশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সিপিএম এর এক মাতব্বর নেতার পীড়াপিড়িতে নীতিশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়, নীতিশ আসেননি। গোল লাইন সেভ হয়েছে বামপন্থীদের মুখ পুড়ত। যদি নীতিশ কুমার জ্যোতিবাবুর প্রতিষ্ঠিত ইনস্টিটিউটে শিলান্যাস করতেন আর কয়েকদিনের মধ্যেই তিনি এনডিএ জোটে গিয়ে আবার মুখ্যমন্ত্রী হতেন। তাহলে বামপন্থী সমর্থকদের মধ্যেও
বিভ্রান্তি, হতাশা, শেষ পর্যন্ত কি হবে? ব্রিগেড ভরারে তো সেটা ভোট হয় না। শুনুন, বড় শহরে, জেলা শহরে সমাবেশ করা সহজ, কিন্তু পাড়ায় পাড়ায় সংগঠন করা, পাড়ায় পাড়ায় মিছিল করা, মানুষের বাড়িতে পৌঁছানো, এটা অনেক টাফ। ধরুন কোনো গ্রামে এটি ছেলে এটি মেয়ে বামপন্থী আন্দোলন করেন, সিপিএম করেন, পাড়ায় বেরোতে পারেন না, মানে রাজনীতি করতে পারেন না। তিনি বাসে চড়ে, ট্রেনে চড়িয়ে শহর কলকাতায় এলেন, এসে মহামিছিলে যোগ দিলেন, ব্রিগেডে গেলেন, ভিড় প্রচুর হলো। সেই লোকটি বা সেই ছেলেটি বা মেয়েটি যখন বাড়ি ফিরে যাবেন, তখন কিন্তু আবার তিনি নিজেকে গুটিয়ে নেবেন। তাই পাড়ায় পাড়ায় সংগঠন না করলে কি বামপন্থীদের পুনরুজ্জীবন সম্ভব নয়। এবং 2019-এ বিজেপির এই আসন প্রাপ্তি, ভোট প্রাপ্তি, 2021-এ প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ, মঙ্গল গ্রহ থেকে তো বিজেপির ভোটার আসেনি, ম্যাক্সিমাম বামেদের ভোটার, কিছু তৃণমূলের ভোটার এবং কিছু সাইলেন্ট মেজরিটি, যাদেরকে বলি যারা দল করেন না, শেষ মুহূর্তে ভোটটা দেন, তারা দিয়েছিলেন। এবারও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুব কম। তাই 2019-এ 18টা বিজেপি পেয়েছিল, সেই আসন থেকে বিজেপির কমার সম্ভাবনা নেই বললেই চলে, বাড়ার সম্ভাবনা। তারপরে যদি প্রভাবশালীদের জেল যাত্রা হয়, তখন যারা শাসক দলে রয়ে যাদের নাম শোনা যায়, অভিযোগ করেন বিরোধীরা ভোট লুট করেন, তারা কিন্তু অনেকে ঘরে ঢুকে যাবেন। এটা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নানাবিধ ফিলার পাঠিয়েছেন বিজেপিকে, যে কংগ্রেসের সঙ্গে আমি যাচ্ছি না, বিনিময়ে প্রভাবশালীদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা না হয়, তদন্তের রাশটা যেন টানা হয়। অনেকে বলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন, কিন্তু আমি আর একটা খবর পেয়েছি, একদা হাওড়ার ভূমিপুত্র, দীর্ঘ 4 দশক দিল্লিতে বসবাসকারী এক সাংবাদিক, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং এই বিজেপির এই ডিসপেন্সেশনের সঙ্গে তার ঘনিষ্ঠতা অতটা না থাকলেও বাজপেয়ী আদবানিজির সময়ে বিজেপি নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। তিনি নাকি সংঘের কোনো নেতা, যিনি আবার রাজ্যসভার সদস্য, কিন্তু লো প্রোফাইল মেনটেন করেন, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দারুণ সম্পর্ক, তার কাছে তৃণমূলের বার্তা নাকি পাঠাচ্ছে। এখন প্রশ্ন হলো, লোকসভা নির্বাচনের পরে তৃণমূলকে বিজেপির দরকার নেই সরকার গঠনের জন্য, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে ফিলার পাঠাচ্ছেন প্রভাবশালীদের বাঁচাতে, কিন্তু আমার কাছে খবর আছে অমিত শাহ এই ফিলারকে ইগনোর করতে বলেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে বিজেপির সরকার তৈরি করার সংকল্প নিয়েছেন শাহ। 2021-এর বিধানসভা নির্বাচনের পরাজয় অমিত শাহর কাছে ব্যক্তিগত স্তরে অপমান হিসাবেই লেগেছিল, তাই তিনি তার মধুর প্রতিশোধ নিতে চান। কোনো অবস্থাতেই তৃণমূল যতই ফিলার পাঠাক, যতই প্রবীণ সাংবাদিক দৌত্য করুক না কেন, অমিত শাহ কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিয়েছেন রাজ্য নেতৃত্বকে যে কোনো অবস্থাতেই কোনো ধরনের পরোক্ষ সমঝোতাও হবে না, ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। এবং অমিত শাহ যে টার্গেট বেছে দিয়েছেন, চিহ্নিত করেছেন, রাম মন্দিরের পর আবেগের উন্মাদনা, নীতিশ কুমারের ঘর ওয়াপসি, আমার তো মনে হয় আগামী দিনে উদ্ধবও একনাথ সিন্ধের শিবসেনার সঙ্গে মিশে যাবেন। এই যে সুনামি হচ্ছে, যে 400টা আসনের লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি ঝাঁপাচ্ছে, পশ্চিমবঙ্গ বিজেপির তৃতীয়বারের সরকার গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা যাতে নিতে পারে, সেই জন্য রাজ্য নেতৃত্বকে কঠোর বার্তা দিয়ে দিয়েছেন অমিত শাহ। তৃণমূল যতই বলুক না কেন আমরা আছি, কংগ্রেসের সঙ্গে আমরা যাচ্ছি না, তোমরা দেখো, তদন্ত যেন বেশি অগ্রগতি না হয়। অমিত শাহ ঘনিষ্ঠ মহলে বলেছেন
যে দিদি পিলার পাঠাচ্ছেন পাঠান, আমরা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আজ না হয় কাল তৈরি করব। তাই ইঞ্চিতে ইঞ্চিতে শাসক দলের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য দলের নেতা কর্মীদের বার্তা দিয়েছেন শাহ। তার দাবি, অনেকে বুঝতেই পারছেন না যে গেরুয়া সুনামি পশ্চিমবঙ্গেও আসন্ন।